আচ্ছা আজকে কত নাম্বার লেকচার হতে পারে কারো আইডিয়া আছে? আচ্ছা লেকচার নাম্বার দরকার নেই। আজকে কত তারিখ? আচ্ছা সো এটার মিনিংটা কি বুঝতে পারছেন? আচ্ছা মিনিংটা বলেন। মিনিংটা হবে যে ইউজ করবে আর কি, যে প্রোগ্রামটা তাকে একটা ইন্টিজার ভ্যালু মানে ইনসার্ট করতে হবে। ইনসার্ট করতে এটা সে বুঝবে, ভ্যালুটা সে রিড করতে পারবে। আচ্ছা গুড। মানে যে ইউজার যে প্রোগ্রামটা আমার ইউজ করতেছে, হ্যাঁ, সে কি করতে পারবে? সে একটা ভ্যালু ইনসার্ট করার অপশন পাবে। মানে কিবোর্ড থেকে আমি একটা ভ্যালু দিতে পারবো এবং আমার প্রোগ্রামটা কি করতে পারবে? সেই ভ্যালুটা ইনপুট হিসেবে নিতে পারবে, মানে পড়তে পারবে। তার মানে এখানে কি করতে হবে? ইউজারকে ফার্স্ট অফ অল একটা মেসেজ দিতে হবে, তাই না? মেসেজ দেয়া মানে কি? একটা লাইন ডিসপ্লে করা, তাই তো? আচ্ছা তাহলে কি করতে হবে? লাস্ট ল্যাবে করেছিলাম, বলেন। কি করব ফার্স্টে? যেহেতু একটা ইন্টিজার সংখ্যা আমার নিতেই হবে, তাহলে কি করতে হবে? একটা ইন্টিজার সংখ্যা ডিক্লেয়ার করে দিব, তাই না? এরপরে কি করব? আগেই কি স্ক্যানএফ দিব? আগে কি করতে হবে? ডিসপ্লে করার জন্য ইউজারকে মেসেজ দিব না, তাহলে কি প্রিন্টএফ। প্রিন্টএফের মধ্যে প্লিজ এন্টার এনি ইন্টিজার। হ্যাঁ হয়ে গেল। তার মানে কি এখন আস্ক করলো ইউজারকে। এখন আস্ক করার মানে হচ্ছে কি? এখন রিড করার জন্য কি করতে হবে? স্ক্যানএফ %d and %a শেষ। এই তো এইটুকুন। রিটার্ন 0 দিলেও হয়, না দিলেও হয়। রিটার্ন 0 দরকার নাই যেহেতু আমরা ভয়েড মেইন দিয়েছি। হ্যাঁ আপনারা কি করেছেন? আপনারা অনেক বড় একটা রচনা লিখে ফেলেছেন, সবাই কিন্তু একই কাজ করেছেন। হ্যাঁ আপনি করেছেন যোগ বা বিয়োগ এরকম কিছু করেছে, আর কিছু হচ্ছে ওই এসইএ থেকে নোট থেকে কিছু একটা কোড উঠাই দিচ্ছে। আচ্ছা সো এখন বুঝতে পারছেন? খুবই সিম্পল ছিল কিন্তু। হ্যাঁ আচ্ছা এটা আমি একজনের খাতায় লিখে দিয়েছি, সো আপনি একটু সবাইকে প্রোভাইড করে দিয়েন। আচ্ছা আচ্ছা আর একটা প্রশ্ন সবাই ভুল করেছেন। বাকি থিওরিগুলো ঠিক আছে, মোটামুটি মোরলেস ঠিক আছে, আর থিওরিগুলো সব আপনারা পিডিএফ থেকেই পাবেন। আচ্ছা আর একটা ভুল করেছেন, একটা প্রশ্ন ছিল অ্যারিথমেটিক অপারেশনের, তাই না? সেটাও সবাই ভুল করেছেন। আচ্ছা সেটার প্রশ্নটা কি ছিল? যে রাইট এ সি প্রোগ্রাম টু পারফর্ম অ্যারিথমেটিক অপারেশনস বিটুইন টু ইন্টিজার। তার মানে দুইটা ইন্টিজার নাম্বারের মধ্যে কি করতে হবে? অ্যারিথমেটিক অপারেশন। যখন অ্যারিথমেটিক অপারেশনের কথা বলা হচ্ছে তখন কয়টা অপারেশনের কথা বলা হচ্ছে এখানে? পাঁচটা। হ্যাঁ 5টা করেছেন, কিন্তু কোনটা করেছেন? যেটা আপনাদেরকে পিডিএফে দেয়া ছিল সেটা করেছেন। এটা তো আপনাদেরকে একটা এক্সাম্পল দেয়া হয়েছে যে অ্যারিথমেটিক যে অপারেটরগুলো আছে এগুলোকে চিনতে পারার জন্য, ঠিক আছে? কিন্তু যখন আপনাকে একটা প্রোগ্রাম রান করতে বলা হচ্ছে তখন প্রোগ্রামটা একটু সুন্দর হতে হবে। ওখানে কিছুই বোঝা যাচ্ছে না, এ বি কোনটা কি কিছু বোঝা যাচ্ছে? কিছু লেখা নাই, তাই না? সো এভাবে করলে হবে না। হ্যাঁ সো এই প্রোগ্রামটা আপনাদেরকে আপলোড করা আছে পোর্টালে। আপলোড করা আছে অনলাইন ক্লাস 1.txt এই নামে একটা ফাইল আছে। হ্যাঁ এখানে দেখবেন ওই অ্যারিথমেটিক অপারেশনের কোডটা সুন্দরভাবে করা আছে। ওখানে যেই কোডটা করা আছে ওইটা ফলো করতে হবে। আচ্ছা অ্যারিথমেটিক অপারেশন কি কি? যোগ বিয়োগ গুণ ভাগ আর মডিউলাস।
এটা কি আর দেখানোর দরকার আছে আজকে? একটু দেখাবো। আচ্ছা, লাস্ট ক্লাসেও মনে হয় আমরা দেখেছিলাম, লাস্ট ল্যাবে। আচ্ছা, অনলাইন ক্লাসের রেকর্ডিংটা মনে হয় দেখলেও আপনারা পারতেন। আচ্ছা, তারপরেও আমি একটু জাস্ট শর্টকাটে দেখাচ্ছি, জাস্ট অ্যারিথমেটিক অপারেশনটা কি সেটা বলবো। হ্যাঁ, ডিটেলসটা আপনারা ফলো করবেন যেটা আপলোড করা আছে। হ্যাঁ, আচ্ছা, সো ফার্স্ট অফ অল অবশ্যই কি করতে হবে, হেডার ইনক্লুড করব। আচ্ছা, আপনারা অবশ্যই ইউজারকে মেসেজ দিবেন, ঠিক আছে? আমি আর ইউজারকে মেসেজ দেওয়ার জন্য কিছু লিখছি না। আচ্ছা, এটা তো বুঝতে পারতেছি যে ইউজারকে মেসেজ যখন দিতে চাচ্ছি তখন কি ব্যবহার করছি, প্রিন্টএফ। হ্যাঁ, প্রিন্টএফ দেওয়া মানে কি, কোনো কিছু ডিসপ্লে করা, কোনো একটা টেক্সট যখন আমরা ডিসপ্লে করতে চাইবো আউটপুটের জন্য। হ্যাঁ, আউটপুটের ফাংশন, রাইট? আর স্ক্যানএফ হচ্ছে পড়ার জন্য, রিড করার জন্য, কোনো কিছু রিসিভ করার জন্য স্ক্যানএফটা ইউজ করতেছি। হ্যাঁ, সো এখানে আমি মেসেজ দিচ্ছি না, আপনারা দিবেন। আচ্ছা, এ আর বি কে ইনপুট হিসেবে গ্রহণ করলাম। এরপরে কি করব, সামেশন ইজ ইকুয়াল টু এ প্লাস বি, তাই তো? কাজ শেষ, রাইট? আচ্ছা, এখন সামেশনকে, আচ্ছা সামেশনকে প্রিন্ট পরে করতেছি। সাবট্রাকশন এ মাইনাস বি মাল্টিপ্লিকেশন এ এই সাইডে লিখলাম। এখন ডিভিশনের ক্ষেত্রে একটু ঝামেলা আছে, তাই না? কি ছিল প্রবলেমটা? যদি এ এর ভ্যালু 9 হয় আর বি এর ভ্যালু যদি 5 হয়, তাহলে 9 ডিভাইডেড বাই 5 করলে কত হবে? 1.8 সামথিং, ঠিক আছে? কিন্তু যদি আপনি এ ডিভাইডেড বাই বি এখানে করে দেন, করে দিলে কি হবে? রেজাল্টে আসবে অনলি 1। কারণ কি, এটাও একটা ইন্টিজার, বিটাও একটা ইন্টিজার। সো একটা ইন্টিজার সংখ্যাকে দিয়ে আরেকটা ইন্টিজার সংখ্যাকেই যদি আমি ডিভাইড করি, তাহলে আমার ফলাফলটাও কি আসবে? ইন্টিজারই আসবে। এই প্রবলেমটা সলভ করার জন্য কি করতে হবে? সলিউশন কি? যে কোনো একটাকে আমার ডেটা টাইপটা চেঞ্জ করে দিতে হবে। ডেটা টাইপ চেঞ্জের জন্য কি করব? এখানে আমরা টাইপ কাস্টিং করব। এখানে আরেকটা ব্যাপার উল্লেখযোগ্য, সেটা হলো এ অথবা বি যে কোনোটাই আপনারা চেঞ্জ করতে পারেন। এখানে বি এর সামনেও ফ্লট লিখতে পারেন, ঠিক আছে? এখন বলতে পারেন যে ম্যাডাম এখানেই কেন ফ্লট করে দিলাম না? কারণ আমার সাম, সাবট্রাকশন এবং মাল্টিপ্লিকেশনের জন্য আমার ফ্লটিং পয়েন্ট ভ্যালুর দরকার নাই, ইন্টিজার ভ্যালুই দরকার, তাই না? এই জন্য আমরা এখানে চেঞ্জ করিনি। এরকম নেসেসিটি আসতে পারে আমাদের প্রোগ্রামে, বুঝতে পেরেছি? আচ্ছা, এখন সবগুলোকে প্রিন্ট করার জন্য কি করতে হবে? প্রিন্টএফ। এখানে 4টা প্রিন্টএফ ইউজ করলেই হবে। আচ্ছা, আরেকটা বাকি আছে, তাই না? মড। মডিউলাসের জন্য কি? এ, এই তো। আচ্ছা, তাহলে এটা কি করতে হবে? একটা মড নিতে হবে। আর কি দেখানোর দরকার আছে? প্রিন্টএফগুলো পারবেন? একটা প্রিন্টএফ দেখিয়ে দিচ্ছি।
আচ্ছা আমি কিন্তু অনেক বেশি শর্টকাটে করছি, হ্যাঁ আপনারা এভাবে কিন্তু করলে হবে না, ঠিক আছে? না আপনারা চেষ্টা করবেন যে আরেকটু বুঝানো যায় যেন। সেটা আপলোড করা আছে আপনাদের পোর্টালে, আপলোড করা আছে, প্রপার কোডটা আপলোড করা আছে, ঠিক আছে? এভাবে প্রিন্ট করে দিব। আচ্ছা তাহলে এই ছিল হচ্ছে আমাদের মোটামুটি আগের পড়াশোনা। আচ্ছা আর অ্যাসাইনমেন্টে থিওরি যে কোয়েশ্চেনগুলো লিখেছেন ওগুলো মোর অর লেস মোটামুটি ঠিকই আছে, এভাবে লিখলেই হবে। তো আপনারা খাতাগুলো একটু নিয়ে নেন, আপনাদের দুইজনের শুধু আইডি নাই, আপনারা দুইজন একটু খাতাগুলো ইয়ে করেন। আর যারা নিয়ে এসছেন তারা আমাকে দেন। আর অনেকেই কমপ্লিট করেননি অ্যাসাইনমেন্ট, কতগুলো খাতায় কিন্তু অ্যাসাইনমেন্ট কমপ্লিট হয়নি, সো সেগুলো কমপ্লিট করতে হবে। এই খাতার মালিক তো সব আসে নাকি? আচ্ছা একজন একটু এটা নিয়ে আপাতত বসেন, আমরা ক্লাসটা শেষ করতে থাকি। আচ্ছা যারা আজকে প্রথম এসেছেন তারা ঠিক আছে। চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 2 মানে সি এর মোটামুটি হালকা পাতলা বেসিক কিছু পড়ানো হয়েছে। আপনাদের এই কোর্সটার নাম হচ্ছে কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এখানে আপনারা সি ল্যাঙ্গুয়েজটা শিখবেন। বেসিক কিছু পড়ানো হয়েছে, সেগুলো চ্যাপ্টার 1 and 2 পোর্টালে আপলোড করা আছে। আপনাদের একটা ওয়েবসাইটে আপনারা লগ ইন করতে পারেন আইডি দিয়ে, তাই না? আইডি আর পাসওয়ার্ড দিয়ে, সেখানে আপনারা ম্যাটেরিয়ালসগুলো পেয়ে যাবেন। চ্যাপ্টার 1 and 2 এর এক্সাম্পল সহ খুব সুন্দরভাবে অ্যাব্রিভিয়েট করা আছে, প্লাস চ্যাপ্টার 1 and চ্যাপ্টার 2 থেকে কি ধরনের কোয়েশ্চেনস থাকতে পারে কিছু কোয়েশ্চেনস দেয়া আছে, সেগুলোর আনসারগুলোই আসলে লিখতে বলা হয়েছিল অ্যাসাইনমেন্ট আকারে। তো আপনারাও এগুলো শুরু করেন, ওনাদেরকে যারা নিউ এসছে, যারা আগে থেকে ক্লাস করছেন তারা একটু কাইন্ডলি ওনাদেরকে হেল্প করেন, ঠিক আছে? আনসারগুলো চ্যাপ্টার 1 and 2 এর যে পিডিএফ যে ম্যাটেরিয়ালে আছে ওর মধ্যেই দেয়া আছে মোস্ট অফ দ্য আনসারস। হয়তোবা কিছু কোড দেয়া নেই, সেই কোডগুলো ক্লাসে করানো হয়েছিল, আপনারা ভিডিওগুলো দেখেন একটু পারবেন আশা করি। আচ্ছা সো দেখেন ডিসিশন মেকিং স্টেটমেন্টস বা সি কন্ট্রোল ফ্লো। আচ্ছা ডিসিশন মেকিং কেন বলছি? ডিসিশন মেকিং বলা হচ্ছে কারণ হচ্ছে এই স্টেটমেন্টগুলোকে যখন আমরা কোনো ডিসিশন মেক করি, যখন কোনো একটা পার্টিকুলার সিদ্ধান্তে উপনীত হই, তখন এই স্টেটমেন্টগুলোকে ব্যবহার করা হয়। আচ্ছা এখন এই স্টেটমেন্টগুলোর প্রত্যেকটা ডিসিশনের একটা পার্টিকুলার আউটকাম থাকে, ঠিক আছে? ধরেন আপনি একটা সিদ্ধান্ত নিয়েছেন, সেই সিদ্ধান্তটার কি ধরনের আউটকাম থাকবে? দুই ধরনের আউটকাম থাকবে, তাই না? সেই সিদ্ধান্তটা যে গ্রহণ করেছেন সেটা যদি সঠিক হয় তাহলে এক ধরনের আউটকাম থাকবে, যদি সেটা মিথ্যা হয় তাহলে আরেক ধরনের আউটকাম থাকবে, তাই না? এই ধরনের প্রবলেম আপনার সি প্রোগ্রামিং এও আসে, ঠিক আছে? তো এই ধরনের যখন কোনো প্রবলেম আসবে এবং কোনো ডিসিশন মেক করতে হবে, তখন আমাদের কিছু স্টেটমেন্ট ব্যবহার করতে হবে, যেই স্টেটমেন্টগুলোকে বলা হচ্ছে কি ডিসিশন মেকিং স্টেটমেন্ট। আচ্ছা এই সি কন্ট্রোল ফ্লোতে আপনার কন্ডিশনাল যে স্টেটমেন্টগুলো আছে বা ডিসিশন মেকিং স্টেটমেন্টগুলোকেই বলা হচ্ছে কি আবার কন্ডিশনাল স্টেটমেন্ট। কন্ডিশনাল স্টেটমেন্ট কেন বলা হচ্ছে? কারণ এখানে কিছু শর্ত থাকবে, যদি এটা হয় তাহলে এটা হবে, যদি এটা না হয় তাহলে আরেকটা হবে, এই টাইপের। ওকে, সো এই কন্ডিশনাল স্টেটমেন্টটাকে আমরা দুই ভাগে ভাগ করছি। কিরকম? একটা হচ্ছে ইফ এলস
আর একটা হচ্ছে সুইচ। সুইচ মানে অনেকটা সুইচের মতোই কাজ করে। হ্যাঁ, একটা কেস অন করে দিলাম, সেই কেসটা রান হবে এরকম। সুইচটা আমরা পরে দেখব বিস্তারিতভাবে। এখন আমরা ইফ এলসটা আজকে শেষ করব ইনশাআল্লাহ, বা যতটুকু করা যায়। আচ্ছা, ইফ এলস এর মধ্যে আবার 4 ধরনের প্যাটার্ন আছে, ঠিক আছে? মানে 4 ভাবে আমরা ব্যবহার করতে পারবো এই ইফ এলস কে। খুব স্টেটমেন্টটা কিন্তু একটাই, ইফ এলস, যদি কিংবা। হ্যাঁ, যদি এবং কিংবা, মানে এই যদিটা যদি না হয় তাহলে কি হবে, এরকম ব্যাপারটা। হ্যাঁ, এই দুইটা ওয়ার্ডই ব্যবহার করব, কিন্তু কয় ভাবে? 4 ভাবে ব্যবহার করতে পারবো। এই জন্য এটাকে 4 ভাগে ভাগ করা হয়েছে। আচ্ছা, প্রথম যেই ধরনটা সেটাকে বলা হচ্ছে কি, শুধু ইফ। তার মানে শুধু এই ইফ ওয়ার্ডটা ইউজ করে আমরা একটা ধরনের সলিউশন বের করতে পারবো। আচ্ছা, এই ইফ দিয়ে কিভাবে কি করতে পারবো একটু দেখি। লেটস সে আপনার একটা প্রোগ্রামে আমি দিলাম i is equal to 2। এখন যদি এই i is less than 10 হয়, দেখা যায়, দেখা যায় না। এটা কিন্তু আমি প্রোগ্রামের ভিতরে কিছু লাইন লিখেছি, তাই না? এটার শুরু শেষ কিভাবে করতে হয় সেটা তো জানি, স্ট্রাকচার দিই। আচ্ছা, তাহলে ইফ এর মধ্যে দেখেন, ইফ এর সিনট্যাক্সটা আগে বুঝতে হবে যে ইফটা কিভাবে লিখতে হবে। সিনট্যাক্স মানে কি? মানে হচ্ছে গ্রামারটা, লেখার ধরনটা, তাই না? কিরকম? ইফ এর পরে ব্র্যাকেট থাকবে, ব্র্যাকেটের আন্ডারে কি থাকবে? কন্ডিশনটা, যেই কন্ডিশনটা আমি ব্যবহার করতে চাচ্ছি সেই কন্ডিশনটা থাকবে, এবং কন্ডিশনের আন্ডারে একটা স্টেটমেন্ট থাকতে পারে বা কিছু লাইনও থাকতে পারে। এটা আমার প্রয়োজন অনুযায়ী আমি লিখব, ঠিক আছে? এই কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে কি হবে? এই স্টেটমেন্টটা রান করবে। যদি ফলস হয় তাহলে এই স্টেটমেন্টটা রান করবে না। এখন দেখেন আমি ইফটা শেষ কোথায়? এখানে কিন্তু ইফটা শেষ, তাই না? ইফের কাজটা কিন্তু এইখানে শেষ হয়ে যাচ্ছে। এখন এই ইফটা যদি রান না করে তাহলে কি হবে? এলস তো এখানে নেই, এলস কি এখানে আছে? তাহলে কিছু শো হবে না, শুধু ইফের কন্ডিশন এখানে। হ্যাঁ, যদি i is equal to 2 হয় তাহলে কি শো করবে বলেন তো আউটপুটে? 0 0 false ফলস শো করবে। 0 0 কিছু শো হবে না। যদি i is equal to 2 হয়
তাহলে কি কন্ডিশনটা আমার ট্রু? ট্রু। ট্রু। তাহলে কি করবে? ইফ এর আন্ডারে দেখেন আমি কি লিখেছি? 10 is greater। তাহলে কি এটা শো করার কথা না? আচ্ছা, তাহলে আমার আউটপুটে আসার কথা 10 is greater। এটা আসার কথা, রাইট? আচ্ছা, এখন দেখেন এই ইফটা তো এখানে শেষ, ইফের কাজ শেষ, কিন্তু আমার প্রোগ্রামটা কি শেষ হয়েছে? প্রোগ্রামটা কিন্তু এখনো শেষ হয়নি, বোঝেন। এই সিঙ্গেল ইফটা কিভাবে কাজ করে? সিঙ্গেল ইফটা শুধু ইফের আন্ডারে যে স্টেটমেন্টটা আছে এটাকেই সে ম্যানিপুলেট করবে বা কন্ট্রোল করবে। ইফের বাইরে যা আছে এটা কিন্তু এই ইফ কন্ট্রোল করবে না। তার মানে ইফ শেষ হওয়ার বাইরে যা স্টেটমেন্ট থাকুক, যা কোড থাকুক, এই ইফ সত্য হোক বা মিথ্যা হোক, এটা অটোমেটিক্যালি রান করবে। বুঝতে পারছি? তাহলে কি হবে যদি আমি এই কোডটা রান করি? আচ্ছা, কোডটাকে যদি আমি একটু ফুলফিল করি, তাহলে কি হবে দেখেন, ইফের কাজ এখানে শেষ, আমার কি ইফটা ট্রু, সো এটা রান করছে। এরপরে কি আছে? ডিপার্টমেন্ট অফ ট্রিপল কে আমি ডিসপ্লে করতে চেয়েছি, তার মানে কি এটাও আলটিমেটলি ডিসপ্লে হবে, রাইট? বুঝতে পারছি? এখন ধরেন 5 এর জায়গায় যদি আমি এখানে 15 দিয়ে দেই তাহলে কি হবে বলেন তো? ডিপার্টমেন্ট অফ ট্রিপল শো করবে, শুধু ডিপার্টমেন্ট অফ ট্রিপল শো করবে, তখন এই 10 ইজ গ্রেটারটা আর শো করবে না। বুঝতে পারছি এখন? তার মানে কি হচ্ছে, ইফের বাইরে যা স্টেটমেন্ট থাকবে বা যা কোড থাকবে পরবর্তীতে, সেগুলো কিন্তু আমার ইফের সাথে রিলেটেড না। ওকে, আমার কোডটা রান করলে অবশ্যই বাইরের স্টেটমেন্ট রান হবে, ইফটা রান না হতে পারে বা হতে পারে। আচ্ছা, সো এই গেল হচ্ছে ইফ। ইফের সিনট্যাক্স হচ্ছে বললাম, ইফের পরে কি কন্ডিশন দিব, সিনট্যাক্স হচ্ছে স্টেটমেন্টস টু এক্সিকিউট ইফ, মানে ইফের আন্ডারে আপনি যা স্টেটমেন্ট দিবেন, কি স্টেটমেন্ট দিবেন, এই ইফটা ট্রু হলে মানে এই কন্ডিশনটা সত্যি হলে আপনি যা দেখতে চাচ্ছেন সেই স্টেটমেন্টগুলো এখানে দিবেন। ঠিক আছে? আচ্ছা, এখানে एग्जांपल দেয়া আছে, সেম एग्जांपलই, মানে মোর অর লেস একটু জাস্ট মানের ভিন্নতা আছে। আচ্ছা, এরপরে দেখেন, এরপরটা হচ্ছে ইফ এলস। এখন আপনার এলসটা আসবে। এখন দেখেন, এখন আপনি এখানে দুই ধরনের ডিসিশন নিতে পারেন। প্রথমটাতে কি ছিল? একটাই ডিসিশন নিচ্ছেন যে কন্ডিশনটা ট্রু হলে কি হবে, ফলস হলে কি হবে, কিছুই হচ্ছে না, তাই না? এখন এই যদি ইফ এন্ড এলস এখানে চলে আসে, এলস মানে কি কিংবা, তার মানে যদি যদি না হয় তাহলে কিংবা হবে। তার মানে ইফ যদি ট্রু হয় তাহলে ইফ এর আন্ডারে এই কন্ডিশন আমার রান করবে, মানে স্টেটমেন্টগুলো রান করবে। যদি ইফটা ট্রু না হয়, ফলস হয়ে যায়, তাহলে এলস এর আন্ডারে আমি যা লিখবো সেটা রান হবে। বুঝতে পারছি? আচ্ছা, এখন সিম্পল এইটা দিক থেকেই আমরা বুঝতে পারবো। এখানে যদি আমি একটা এলস ইউজ করি তাহলেই দেখেন আমার আউটপুটটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। কি রকম চেঞ্জ হবে দেখেন, এখানে যদি i = 15 ইউজ করি তাহলে এখন কি করতেছে, এখন ডিপার্টমেন্ট অফ ট্রিপল শো করতেছে। আচ্ছা, আর যদি i = 2 হয় তাহলে কি শো করবে, শুধু 10 is greater। তার মানে এখন কি হচ্ছে, এই এলস এর পার্টটা ইফ এর সাথে কিন্তু সম্পৃক্ত, রিলেটেড, তাই না? তার মানে এটা যদি সত্যি হয়ে যায় এটা আর কিন্তু রান হবে না। বুঝতে পারছি? তাহলে এখানে আপনার 10 is greater শো করবে, রাইট? আচ্ছা,
নেস্টেড ইফ এলস। নেস্টেড ইফ এলসটা হচ্ছে আপনার ইফ এর আন্ডারে আপনার মাল্টিপল ইফ এলস থাকতে পারে একটা ইফ এর আন্ডারে। সেটা কি রকম? আপনার লেটস সে এখানে ইফ ইজ ইকুয়াল ইফ কন্ডিশন দিয়েছেন i ইজ ইকুয়াল টু 10, তার মানে i এর ভ্যালু যদি 10 হয় তাহলে ইফ এর আন্ডারে যে ব্লকটা আছে সেই ব্লকটা রান করবে, রাইট? সো এই ব্লকে ঢুকে দেখেন আবার ইফ আছে, এটা যদি সত্যি হয় তাহলে কি হবে? আরেকটা কন্ডিশন চেক করবে। এরকম আমার সিচুয়েশন আসতে পারে যে একটা কন্ডিশন ট্রু হলে আরো কিছু কন্ডিশন আসতে পারে, রাইট? যখন আমরা হচ্ছে লেটস সে এরকম তিনটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা কোনটা, রাইট, সেটা চুজ করি, তখন এরকম একটা কন্ডিশন ট্রু হলে আরেকটা কন্ডিশনে যেতে হয়। সো সেই ক্ষেত্রে আমাদের নেস্টেড ইফ এলস লাগতে পারে। ওকে, তার মানে ইফ এর আন্ডারে আরো ইফ এন্ড এলসও থাকতে পারে। বুঝতে পেরেছি? আচ্ছা, আরেকটা হচ্ছে ল্যাডার, এলস ইফ ল্যাডার। এলস ইফ ল্যাডারটা কি? আপনার আগেরটার মতোই কাজ করে কিন্তু এটা সিঁড়ির মতো কাজ করে। কিভাবে? আগেরটাতে কি করলাম? নেস্টেড ইফ এলসে ইফ এর আন্ডারে ইফ, এখানে ইফ এর আন্ডারে ইফ থাকবে না, বাট প্রথম ইফটা যদি ট্রু না হয় তাহলে পরের ইফটা ট্রু হবে, পরের ইফটাও যদি ট্রু না হয় এর পরের ইফটা ট্রু হবে, এরকম ব্যাপারটা। আর এর আগেরটাতে কি রকম ছিল? প্রথম ইফটা ট্রু হলেই পরের ইফে চেক করবে, আদারওয়াইজ চেক করবে না। বুঝতে পারছি? আর এখানে কি হচ্ছে? প্রথম ইফ যদি ট্রু না হয় তাহলে পরের ইফে আসবে, মানে ইফ দিয়ে একটা কন্ডিশন চেক করব, এটা যদি ট্রু না হয় তাহলে এলস ইফ কিংবা যদি আরেকটা কন্ডিশন ইউজ করতে পারবো। এটাও যদি ট্রু না হয় আবারও এলস ইফ আরেকটা কন্ডিশন ইউজ করতে পারবো। ঠিক আছে? সিনট্যাক্সটা বুঝতে পারছি? চার ধরনের, একটা হচ্ছে শুধু ইফ, একটা হচ্ছে ইফ এলস, আরেকটা কি নেস্টেড ইফ এলস, আরেকটা হচ্ছে ইফ এলস ল্যাডার। আচ্ছা, ইফ এলসে ইফে কি হচ্ছে? শুধু একটা কন্ডিশন ট্রু আমি দেখাতে পারছি, সেটা ফলস হলে কি হচ্ছে সেটা আমার দেখার বিষয় না। মানে এরকম যদি কোনো প্রোগ্রাম হয় সেক্ষেত্রে শুধু ইফ দিয়ে কাজ হয়ে যাবে। ইফ এলসে কি হচ্ছে? একটা কন্ডিশন, সেটা সত্য হলে একটা স্টেটমেন্ট, মিথ্যা হলে আরেকটা স্টেটমেন্ট। এরকম সিম্পল কোনো প্রোগ্রামে শুধু একটা ইফ এলস ইউজ করব। আচ্ছা, ইফ এলস নেস্টেড ইফ এলসে কি করছি? একটা কন্ডিশন ট্রু হলে আরো কিছু কন্ডিশন যদি চেক করতে হয় তাহলে নেস্টেড ইফ এলস। এন্ড এলস ইফ ল্যাডারটা কি? একটা কন্ডিশন ফলস হলে দেন আরেকটা কন্ডিশন চেক করব, সেটা ফলস হলে দেন আরেকটা কন্ডিশন চেক করব, যেটা সিঁড়ির মতো কাজ করছে, সেটাকে বলছি কি? ল্যাডার। আচ্ছা, এখন আপনাদের কিছু প্রবলেম সলভ করতে হবে ইফ এলস দিয়ে। আপনার মধ্যে ম্যাডাম এরর খেলে প্রবলেম সলভ করব কেমনে? বুঝুন কেমনে? হ্যাঁ, যখন লেখবো তখন তো এরর খেলে বুঝতে পারবো না কি এরর হয়েছে। কি এরর হয়েছে? আচ্ছা, যখন আমরা ল্যাবে যাব তখন তো আপনারা ল্যাবে প্র্যাকটিক্যালি দেখবেন, আর ক্লাসে তো এখানে হচ্ছে আপনাদেরকে ওভাবে দেখানোর অপশন নেই, তাই আমরা যেটা একটা সলিউশন বের করেছিলাম যে আমরা অনলাইনেও আরেকটা করে ক্লাস রাখছিলাম। সো অনলাইনে যে ক্লাসগুলো হবে সেইগুলোতে আমরা বেশি বেশি প্র্যাকটিস করার ট্রাই করব। আপনারা যেটা করবেন, আপনাদের পিসি বা ল্যাপটপ থাকলে অবশ্যই অনলাইনের ক্লাসগুলোতে সেটা নিয়ে বসবো, আর যদি একেবারেই কারো কাছে না থাকে তাহলে ফোনেও আপনার কোডব্লক সফটওয়্যার ইউজ করা যায়, রাইট? আচ্ছা, কয়টা বাজে? আর কতক্ষণ আছে? 4:46 বাজে। ও আচ্ছা, আমাদের 5:30 বললো, তাই না? আচ্ছা, আগে আসছি, আগে ছাড়বো। আচ্ছা, একটা এক্সাম্পল দেখি, একটা সিম্পল একটা কোড দেখি। হ্যাঁ,
ছোটবেলায় মনে হয় করেছিলাম এটা, তাই না? We need to write a program that will check whether a number is even or odd. তাহলে একটা নাম্বার ইভেন নাকি অড সেটা বের করব। তার মানে এখানে কি লাগবে বলেন তো? হয় ইভেন হবে, না হলে অড হবে। তার মানে এখানে কোনটা লাগবে? ইভেন, if else লাগবে। না স্যার এটা অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্টের খাতায় আপনি চাইলে লিখতে পারেন, নোট করতে পারেন, সমস্যা নাই, বাট এটা অ্যাসাইনমেন্ট কন্ডিশনটা কি হবে বলেন তো দেখি। কোন সংখ্যা, একটা সংখ্যা জোড় নাকি বিজোড় এটা কিভাবে বুঝবো? জোড় সংখ্যা কিভাবে বোঝেন আপনারা? জোড় সংখ্যা কোনগুলো? এটা কিভাবে বুঝি? ভাগ করলে শূন্য, 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ সবসময় শূন্য আসবে, নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে ভাগশেষটাকে এখানে আমার বের করতে হবে, তাই না? ভাগশেষ বের করতে হলে কি কোন অপারেটর লাগে? মডুলাস অপারেটর। তাহলে কি হওয়া উচিত? n mod 2 equals to 0। এখন যখন ইকুয়াল দিব তখন কি এটা কি অ্যাসাইনমেন্ট অপারেটর, তাই না? সো ডাবল ইকুয়াল ইউজ করতে হবে, মনে আছে তো অ্যাসাইনমেন্ট অপারেটর? আচ্ছা, সো n mod 2 যদি শূন্য হয় তাহলে কি হবে? তাহলে আমার প্রিন্টএফ কি প্রিন্ট করব? ইভেন, তাই না? আর যদি এটা না হয় তার মানে কি এলস ঠিক আছে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলে দেই, ইফ এর আন্ডারে যদি একটা স্টেটমেন্ট থাকে, যদি সিঙ্গেল স্টেটমেন্ট থাকে ইফ অথবা এলস এ, তাহলে কার্লি ব্রেসিস দেয়ার প্রয়োজন হয় না। কার্লি ব্রেসিস মানে তো বুঝি সেকেন্ড ব্র্যাকেট, কার্লি ব্রেসিস দেয়ার প্রয়োজন হয় না যদি একটা স্টেটমেন্ট থাকে। ইফ এর আন্ডারে পরবর্তী লাইনে যা থাকবে ও ধরে নিবে যে এটা ইফ এর আন্ডারেই রান করবে, হ্যাঁ? কিন্তু যদি একাধিক স্টেটমেন্ট থাকে তাহলে অবশ্যই আপনার ব্র্যাকেটটা ইউজ করতে হবে। ওকে, আচ্ছা, আপনারা এমন একটা প্রোগ্রাম রান করতে পারবেন যেই প্রোগ্রামটাতে আপনাদের আইডি কত থেকে শুরু হয়? 241, তাই না? আচ্ছা, 241 হচ্ছে কোন ব্যাচ? 15th ব্যাচ।
232 14th batch 231 হচ্ছে আচ্ছা সো আমরা এমন একটা প্রোগ্রাম রান করব যেখানে আপনার যদি I is equal to বা যদি ইউজার আমাকে এই সংখ্যাটা ইনপুট দেয় তাহলে তাকে আমি শো করব যে 15 ব্যাচ or you are from 15th batch হ্যাঁ যদি আর এটা না দিয়ে যদি 232 দেয় তাহলে বলবো you are from 14th batch otherwise এই দুইটা সংখ্যার বাইরে অন্য যে কোনো সংখ্যা যদি দেয় তাহলে বলবো যে প্লিজ চেক ইওর ইনিশিয়াল আইডি ঠিক আছে এই প্রোগ্রামটা কি করতে পারবো ট্রাই করে দেখতে পারি আমরা একটু ট্রাই করি তো একটু চেষ্টা করি জাস্ট প্রোগ্রামের স্ট্রাকচার বানানোর দরকার নাই শুধু কন্ডিশনগুলো কি হতে পারে কন্ডিশনগুলো লেখার ট্রাই করেন এটা বন্ধ করে দাও